নমস্কার, হল্লাবলের হেলথ.com অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিপ্লব নাথ। তিনি ইএনটি স্পেশালিস্ট। বিপ্লব বাবু, আপনাকে হল্লাবলে আবারও স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে আমরা নাকের অ্যালার্জি থেকে এবং এই নাকের অ্যালার্জিটা কি, তার থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো, অ্যালার্জি এই যে বিষয়টা আসলে কি? দেখুন, অ্যালার্জি জিনিসটা যদি আমরা লিটারালি বলি, এটা হচ্ছে একটা শরীরের প্রতিক্রিয়া। যে কোনো বাহ্যিক বস্তু যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন শরীরে একটা প্রতিক্রিয়া হয়, এবং এই প্রতিক্রিয়া যখন একটু বেশি মাত্রায় হয়, মানে অতি প্রতিক্রিয়া, তখন সেটাকে অ্যালার্জি বলা হয়। আচ্ছা। যেমন ধরুন, কোনো সময় একটু ধুলো ঢুকলো শরীরে নাক দিয়ে বা মুখ দিয়ে, বা কোনো একটা খাদ্য আমরা নিলাম যেটা আমার শরীরে অ্যালার্জি হয়, সেগুলো থেকে আমাদের শরীরে একটা অতি প্রতিক্রিয়া হয়, যেটাকে ইংরেজিতে আমরা অ্যালার্জি বলি। আচ্ছা, মানে যে কোনো ধরনের খাবার, যে কোনো ধরনের পরিবেশে যখন অতি প্রতিক্রিয়া হতে থাকে সেটাকে আমরা অ্যালার্জি বলছি। আচ্ছা, আমরা এখন প্রায় শুনি যে নাকে অ্যালার্জি হয়েছে। এই বিষয়টা এক্স্যাক্টলি কি? নাকে অ্যালার্জি যে ব্যাপারটা, বলতে গেলে এটা আমাদের একটা এন্ডেমিকের মতো ব্যাপার। সারা পৃথিবীতে যদি আমরা বলি, কমসে কম 20% মানুষ এই মুহূর্তে অ্যালার্জি রোগ থেকে আচ্ছা ভুগছেন। আমাদের কিছু কিছু জায়গায়, টেম্পারেট কান্ট্রি, টেম্পারেট যে জায়গাগুলো, সেখানে এর প্রাদুর্ভাব আরও বেশি, বা আজকাল পলিউশনের জন্য এই রোগের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বেড়ে চলছে, রোগীর সংখ্যাও বেড়ে চলছে। তো মূলত অ্যালার্জি, নাকের যে অ্যালার্জি হয় সেটা দু ধরনের হয়। একটা সিজনাল, যেটা আমরা দেখি যে বিশেষ করে স্প্রিং, বসন্তকালে, বা শীতের শুরুতে, বা গরমকালে, এই সময়গুলোতে, যে সময় সিজন, যে আমাদের ঋতু যখন পরিবর্তন হয়, তখন এই সিজনাল অ্যালার্জিগুলো আমরা দেখি। যখন বাতাসে ড্রাইনেস বেশি থাকে এবং ধুলোবালির পরিমাণ বেশি থাকে, বা একটা জিনিস পোলেন যেটা আমরা বলি, গাছের যে রেণু, ফুলের রেণু, এইসব জিনিসগুলো বাতাসের যে সাসপেন্ডেড আর্টিকেলগুলো বেশি থাকে, তখনই এগুলোর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। আরেকটা যেটা হচ্ছে প্যারেনিয়াল, মানে সারা বছর জুড়ে থাকে। তো সারা বছর জুড়ে যেটা থাকে সেটাতে সিমটমের যে প্রভাব, যেটা সেটা একটু কম হয়। তো রোগীরা অনেক সময় বুঝতেই পারেন না যে আমার অ্যালার্জি রয়েছে, কিন্তু রোগটা আছে। আর সিজনাল যেখানে হয়, সেখানে যে প্রাদুর্ভাবটা অনেক বেশি মাত্রায় হয়। যেমন ঘন ঘন হাঁচি হবে, নাক দিয়ে জল ঝরবে, চোখ লাল হয়ে যাবে, গলা একটু ব্যথা থাকবে, হালকা জ্বর থাকবে শরীরে। এই যে সিমটমগুলো আপনার সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসে বেশি হয়। তো মূলত এই দু ধরনেরই সমস্যা আমরা দেখি অ্যালার্জিতে। আর নাকের অ্যালার্জির ক্ষেত্রে যে সিমটম যেগুলো আমি বললাম একটু আগে, সেগুলো আমরা সবাই কম বেশি জানি। আমরা কেন কি, এটা এমন একটা সমস্যা যেটা থেকে আমরা সবাই কম বেশি কখনো কখনো না কোনো সময় ভুগেছি। তো কখনো কখনো এর থেকে যখন অনেক দিন থাকে অ্যালার্জিটা, তখন এটা একটা জটিল হয়ে যায়। জটিল হয়ে অন্য সমস্যা, যেমন আমরা জানি সাইনাসের। আমি জানতে চাইছিলাম যে নাকের অ্যালার্জি থেকে অন্য কি কি সমস্যা তৈরি হতে পারে। যেমন সাইনাসের রোগ আমরা জানি, খুব সবাই আমরা সাইনাসের প্রবলেম সম্বন্ধে জানি। তো সেটা একটা সমস্যা অ্যালার্জি থেকেই শুরু হয় বেশিরভাগ সময়। তাছাড়া রয়েছে যেমন আমরা অ্যাজমা জানি, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা অ্যাজমা শ্বাসকষ্ট হয়, এই রোগে আমরা সবাই জানি। এবং এই যে শ্বাসকষ্ট, যেটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব, যদি না আমরা সঠিক সময় অ্যালার্জি চিকিৎসা করে থাকি। এছাড়া কানের যে সংক্রমণগুলো, যেমন ধরুন কান ব্যথা হওয়া, কান দিয়ে জল পড়া, এই যে সমস্যাগুলো, বা কান বন্ধ হয়ে যাওয়া, এই সিজনে আমরা খুব দেখি যে ঘন ঘন মানুষের কানে তালা লেগে যাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি রোগের মানে থেকেই হয়। আচ্ছা, এখন আপনি বলছিলেন যে শ্বাসকষ্ট রোগের সঙ্গে অ্যালার্জির ব্যাপারটা, তো এই শ্বাসকষ্ট রোগের কি একটা বড় কারণ কি এই নাকের অ্যালার্জি?
দেখুন, আমরা যেটা বলি যে ওয়ান এয়ারওয়ে ডিজিজ, মানে নাক থেকে আমাদের যে শ্বাসের রাস্তাটা শুরু হচ্ছে, নাক থেকেই শুরু হচ্ছে। তো নাক আলটিমেটলি, নাক দিয়ে যে আমাদের যে বায়ু, যেটা আমরা এয়ার আমরা শ্বাস নিচ্ছি, সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি লাঙে যাচ্ছে, আমাদের বুকে যাচ্ছে। তো নাকে যেই প্রভাবটা পড়বে সেই প্রভাবটা কিন্তু বুকেও পড়বে। এবং নাক এবং গলা এবং বুক, এটা হচ্ছে কমন এয়ারওয়ে। তো ফলে যেই সমস্যাগুলো আমাদের নাকে হচ্ছে, অনেকটা সেরকমেরই সমস্যা কিন্তু আমাদের বুকেও হয়। যেমন নাকের রাস্তা বন্ধ হয়ে যায়, আমাদের শ্বাসনালীর রাস্তা বন্ধ হয়ে যায়। আর শ্বাসনালীর রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তখনই আমাদের শ্বাসকষ্ট হয়, সেই জিনিসটা। তো এই জন্য আমরা বলি ওয়ান এয়ারওয়ে ওয়ান ডিজিজ। মানে নাকে যে সর্দিটা হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, বুকে যে অ্যাজমা হচ্ছে, সেটা আসলে একরকমেরই জিনিস। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় যে এখন আমরা প্রায় শুনি, এটা বহু কথিত শব্দ যে সাইনাস হয়েছে, এটা এক্স্যাক্টলি কি, তার লক্ষণটা কি? সাইনাস এমনিতে অ্যালার্জি থেকেও হয়, অ্যালার্জি ছাড়াও হয়। তো অ্যালার্জির থেকে যেগুলো হয়, ধরুন দীর্ঘদিন ধরে কেউ অ্যালার্জি রোগে ভুগছেন এবং অ্যালার্জির চিকিৎসাটা সঠিক সময়ে করা হয়নি, ফলে আস্তে আস্তে দেখা যায় অনেক সময় কি হয়, নাকে যেই মানে ঘন কফের মতো জমে যাচ্ছে সাইনাসগুলোর মধ্যে, নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং মাথা ব্যথা, এই সমস্যাগুলো আমরা দেখছি পেশেন্টদের মধ্যে। এছাড়া অনেকের ক্ষেত্রে কী হয়, পলিপাস হয়ে যায় নাকের মধ্যে, মাংস বড় হয়ে যায়। তো এটাও আমরা কমন ল্যাঙ্গুয়েজে এটাকেও আমরা সাইনাস বলি, কিন্তু আসলে মূলত সাইনোসাইটিস বা সাইনাস এটা একটা রোগ, আর পলিপাস যেটা আলাদা রোগ। কিন্তু সাধারণ মানুষ বোঝেন যে নাকের মধ্যে কিছু হলেই এটা সাইনাস সমস্যা। তো এইগুলো মূলত জটিলতার থেকেই হয়, যে অ্যালার্জি রোগ যখন দীর্ঘস্থায়ী থাকে এবং চিকিৎসা সঠিক সময়ে হয় না, তাদের ক্ষেত্রে এই সাইনাসের প্রাদুর্ভাব হয় বা পলিপাসের মতো সমস্যা এগুলো হয়ে থাকে। আচ্ছা, নাকের যে অ্যালার্জি হয় সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। কেন কি, অ্যালার্জি যে জিনিসটা, এটাকে আমরা কিন্তু শুধু ওষুধ খেয়ে কিন্তু এটাকে কমাতে পারি না আমরা, বা কোনো ধরনের শল্য চিকিৎসা করে, সার্জারি করেও কিন্তু এটাকে কমানো সম্ভব নয়। এটা মূলত কমানো সম্ভব এটাকে। তাহলে মানে আপনি বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, আর কি কি বিষয়ের দিকে নজর দিতে হবে প্রতিরোধের জন্য? তাছাড়া নিজের স্বাস্থ্যের জন্য যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে, সেই বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে লাগবে। যেমন খুব খাবার দাবার, মানে গ্রিন সবুজ সবজি, ফলমূল আমাদের বেশি করে খেতে লাগবে। ফাইবার রয়েছে এমন খাবার আমাদের বেশি করে খেতে হবে। আর জাঙ্ক ফুড বা যেমন ধরুন প্রিজারভেটিভ দেওয়া যে প্যাকেটাইজ যে খাবারগুলো, সেগুলো আমরা যত বর্জন করতে পারি ততই ভালো। নিয়মিত এক্সারসাইজ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু খুবই ক্ষেত্র। যেমন প্রাণায়াম করা, এক্সারসাইজ করা, এগুলো কিন্তু খুব ভালো জিনিস অ্যালার্জি প্রতিরোধে কিন্তু। আচ্ছা, আর কি কি চিকিৎসা পদ্ধতি আপনারা প্রয়োগ করেন অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য? তো অ্যালার্জিতে আমি যেটা একটু আগে বলছিলাম, যে চিকিৎসা মানে ওষুধ দিয়ে বা শল্য চিকিৎসা করে বা অন্য চিকিৎসা করে কিন্তু আমরা অ্যালার্জি রোগটাকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে পারি না। কেন কি, এটা আবার ঘুরে ঘুরে ফিরে আসে। কেন কি, অ্যালার্জির যে আমাদের শরীরে এটা মেমোরিতে থাকে, যে কিছু সেল আছে যেগুলোর মধ্যে আমাদের শরীরে অ্যালার্জির যে বিষয়টা মেমোরিতে থাকে, বলে এটা জিনিসটা বারবার ঘুরে আসে। তো প্রধানত আমরা অ্যালার্জেন বর্জন যেটাকে বলেছিলাম, অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন, সেটাকে গুরুত্ব দিয়ে থাকি। সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওষুধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারপরেই আসবো যে যখন অ্যালার্জি হয়ে যাবে, যখন একটা বাচ্চা স্কুলে যেতে লাগবে বা একজনকে অফিসে যেতে লাগবে, সেক্ষেত্রে আমাদের তো ওষুধপত্র দিয়ে অ্যালার্জিকে কমিয়ে রাখতে হয়, যেটা আমরা ওষুধপত্র দিয়ে থাকি, যেটা কমনলি আমরা অ্যান্টিহিস্টামিনিক্স ব্যবহার করি। তাছাড়া স্টেরয়েড, যেটা কর্টিকোস্টেরয়েড বলে, নাকের মধ্যে আমরা স্টেরয়েড স্প্রে দিয়ে থাকি, যেগুলো সেফ, মানে যেগুলো সেফলি দেওয়া যায়। এছাড়াও অনেক কিছু ওষুধ রয়েছে যেগুলো আমরা রোগের জটিলতা বা রোগের সমস্যার কথা চিন্তা করে আমরা আস্তে আস্তে দিয়ে দিই, কিন্তু মূলত অ্যান্টিহিস্টামিনিক যেটা আমরা দিয়ে থাকি,
এবং নাকে যে নেজাল স্প্রে আমরা যেটা দিই কর্টিকোস্টেরয়েড স্প্রে সেটাই প্রধান চিকিৎসা। এবং এছাড়া ওই মন্টেলুকাস্ট বলে একটা যেটা রয়েছে, যেটা আমরা দিই সবসময় এটার সঙ্গে, যাতে করে মানে অ্যালার্জি রোগটা মানে থাকে, বারবার ঘুরে না আসে, প্রিভেন্টিভ হিসাবে। এছাড়া যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা গুরুত্বপূর্ণ জিনিস এখন আজকাল আমরা যেটা মানে প্র্যাকটিসে আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি মানে আমরা তো জানি ইমিউনিটি মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, থেরাপি মানে যেটা একটা চিকিৎসা। তো এই চিকিৎসার মাধ্যমে আমরা কি করে থাকি, আমাদের যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় তার জন্য চিকিৎসা করি। সেটা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল হতে পারে বা ওষুধপত্র হতে পারে, যেগুলো দিয়ে আমরা কি করি, কখনো কখনো রোগীর শরীরে যে অ্যালার্জিতে যে সেন্সিটিভিটিটা থাকে সেটাকে আমরা বাড়িয়ে দিই, মানে রোগী যাতে টলারেট করতে সহ্য করতে পারে সেই জিনিসটা আমরা করে দিই। বা কখনো কখনো যে ইমিউনিটির যে রেসপন্সটা সেটা কমিয়ে দেওয়া হয়। তো দুভাবেই হয়। তো মূলত আমরা যেটা করে থাকি, আমরা প্রথমে অ্যালার্জি শনাক্ত করি, কিসে কিসে পেশেন্টের অ্যালার্জি আছে মানে ডিটেক্ট করি, যেটাকে অ্যালার্জেন স্কিন টেস্ট বলে। অ্যালার্জেন স্কিন টেস্ট আমরা মূলত আমরা হাতের মধ্যে আমরা করি বেশিরভাগ সময়। কখনো কখনো 50 রকমের, কখনো কখনো 100 রকমের বিভিন্ন রকমের অ্যালার্জেন আমরা, যেখানে হতে পারে ধরুন আমরা যে একটু আগে বললাম পোলেন বললাম, ডাস্ট বললাম, বা পশু পাখির লোম থেকে যে অ্যালার্জিটা হয় সেটা বললাম, বা কখনো কখনো খাবার দাবার হতে পারে, যেমন ধরুন অ্যানিম্যাল প্রোটিন বা মিল্ক প্রোডাক্ট। এই সব কিছু আমরা স্যাম্পল দিয়ে আমরা খুব অল্প পরিমাণে পেশেন্টের শরীরে আমরা এগুলো ইনজেক্ট করি, করে এটা আলটিমেটলি টেস্ট করে দেখি যে কোনটাতে পেশেন্টের সেন্সিটিভিটি আছে। এবং এটা শনাক্ত করার পরে আলটিমেটলি ওই জিনিসটা দিয়ে আমরা আলটিমেটলি ইমিউনোথেরাপিটা তৈরি করা হয়। খুব ক্ষুদ্র অ্যামাউন্ট দিয়ে, খুব অল্প পরিমাণে আমরা পেশেন্টের শরীরে দেওয়া হয়, আইদার ইঞ্জেকশনের মাধ্যমে বা মুখের মধ্যে ড্রপ দিয়ে। আজকাল মুখের মধ্যে ড্রপ দিয়েই বেশিরভাগ করা হয়, কেন কি এটা বেশিরভাগ পেশেন্টের কাছে এটা কমফোর্টেবল। তো এটা দিয়ে করা হয় এবং ওভার এ পিরিয়ড অফ টাইম, ধরুন কয়েক মাস বা 1 বছর 1.5 বছর ধরে এই ট্রিটমেন্ট প্রক্রিয়াটা চলতে থাকে। তখন দেখা গেছে আমাদের যে সার্ভেতে বেশিরভাগ সময় দেখা যায় যে পেশেন্টের যে অ্যালার্জির সিমটম কখনো কখনো 50%, কখনো বা তারও বেশি কিন্তু কমে যাচ্ছে। আর ওই যে বারবার শ্বাসকষ্ট হওয়া, এজমা হওয়া, এই যে প্রবণতা একটা থেকে যাচ্ছে অ্যালার্জি পেশেন্টদের, এটা অনেকাংশেই কমে যায় পেশেন্টদের ক্ষেত্রে। তো মূলত এখন এটা হচ্ছে সবচেয়ে বড় মডার্ন চিকিৎসা। আচ্ছা, এই চিকিৎসা কোথায় হয় আমাদের এখানে? এটা আমাদের এখানে ত্রিপুরাতে জাস্ট সবে মানে আমরা এটাকে আস্তে আস্তে করছি, কারণ এটা খুব পুরনো জিনিস নয়, নতুন জিনিস। আর এটাতে একটা জিনিস থাকে, অ্যালার্জেন, অনেক রকমের অ্যালার্জেন আমাদেরকে অ্যাকোয়ার করতে হয়। তো সেগুলো আমরা আস্তে আস্তে এখানে করছি। জিবি হাসপাতালও ওদের ভবিষ্যতে এটা মানে আসার সম্ভাবনা রয়েছে, চলছে কাজ। আর এমনিতে বাইরে বিভিন্ন জায়গায় তো এখনও আস্তে আস্তে বিভিন্ন ক্লিনিকে ডাক্তারবাবুরা এগুলো করছেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা দিক যেটা বললাম। এছাড়া কখনো কখনো শল্য চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। হ্যাঁ, যখন ধরুন অ্যালার্জি থেকে নাকের ভিতরে পলিপাস হয়ে গেল, নাক পুরোপুরি বন্ধ হয়ে গেল, বা রুগীরা ক্রমশ মাথা ব্যথায় খুব যন্ত্রণা পাচ্ছেন, তো বা ধরুন নাকের মধ্যে থেকে কফ বেরোচ্ছে অনেক দিন ধরে, সাইনাসে ভুগছেন, সেই সব ক্ষেত্রে আমরা ওই অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি বলে একটা জিনিস, আজকাল সাইনাস সার্জারিতে আমরা মাইক্রো সার্জারির মাধ্যমে মানে অ্যান্ডোস্কোপের মাধ্যমে করি, যেটার মাধ্যমে নাকের ভেতরে যন্ত্র দিয়ে কাটাছেঁড়া আছে, বাইরে থেকে কোনো কাটাছেঁড়া হয় না, সেগুলো দিয়ে আমরা আজকাল এই সার্জারিটা করি, শল্য চিকিৎসাটা করি। এই সার্জারিটা আমাদের রাজ্যে কোথায় কোথায়? এটা জিবি হাসপাতালে রয়েছে, বা মেডিকেল কলেজে, বা অন্যান্য যে আমাদের অনেক হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতালও এবার অনেক জায়গাতে আছে এই শল্য চিকিৎসার ব্যবস্থা। আচ্ছা, এবার আমরা নাকের পাশাপাশি কানের অ্যালার্জির বিষয়টাও একটু আপনার কাছ থেকে জানতে চাইব। ঠিক আছে, এতক্ষণ যেটা আমরা জানলাম নাকের অ্যালার্জি, যেটা আমরা সবাই জানি, কিন্তু কানেও কিন্তু অ্যালার্জি হয়। এবং নাকে যে অ্যালার্জির যে সমস্যা, এই সমস্যার থেকে কিন্তু কানেও কিন্তু মানুষের আলটিমেটলি জটিলতা দেখা যায়। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন ছোট শিশু, বাচ্চারা কখনো কখনো কি হয়,
কানে শোনে না, রেসপন্ড করে না। কখনো ওদের সঙ্গে আমরা যখন কথা বলি আমরা বুঝতে পারি যে আস্তে করে বললে বাচ্চা উত্তর দিচ্ছে না, বা বিশেষ করে ম্যাডামরা স্কুলের মানে টিচাররা বলে থাকেন যে বাচ্চা অমনোযোগী হয়ে গেছে, বাচ্চা ডাকলে উত্তর দিচ্ছে না বা পড়া দিচ্ছে না। আসলে কিন্তু সে যে অমনোযোগী হয়েছে তা নয়, কেন কি তার কানের মধ্যে ইফিউশন হয়েছে, মানে এক ধরনের ফ্লুইড জমে যায়। ঠিক আছে, এই যে ফ্লুইডটা জমে যায় এটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই অ্যালার্জি রোগেরই একটা জটিলতা, এবং এর থেকে বাচ্চার কানে শোনার ক্ষমতা কমে যায়। কিন্তু সেটা মজার ব্যাপার হচ্ছে সেটা টেম্পোরারি। সেটা এইভাবেই বুঝবে যে বাচ্চাকে ছোট করে আস্তে করে বাচ্চাকে যদি ডাকা হয় সে শুনবে না, বা বিশেষ করে সে গিয়ে ঘন ঘন টিভির ভলিউম মানে বাড়িয়ে দেবে। সবাই যখন টিভি দেখছে সে গিয়ে টিভির ভলিউম বাড়িয়ে দেবে, বা বিশেষ করে ধরুন কলিং বেলের আওয়াজটা সবাই শুনছে সে শুনতে পেল না, সেরকমভাবে হবে। তো এর থেকে বোঝা যায় যে বাচ্চা শুনছে না, শুনতে পাচ্ছে না। আর বিশেষ করে ওভার দ্য টাইম, যেটা যদি লম্বা পিরিয়ড থাকে, ধরুন 2 মাস 3 মাস 6 মাস যদি এটা চলতে থাকে, তখন দেখা যায় তার যে শিক্ষা আর কি, শিক্ষা দীক্ষা বা যে তার লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট যেটা, সেটাও ডিলে হয়ে যায়। তো এর থেকে বোঝা যায় যে বাচ্চা কম শুনছে। কিন্তু এটা প্রিভেন্টেবল, এটা চিকিৎসা করলে সম্পূর্ণ রকম সেরে যায়। তো সেক্ষেত্রে অ্যালার্জি যেটা বললাম, মূল কারণ হচ্ছে অ্যালার্জি। তো অ্যালার্জির জন্য আমরা চিকিৎসা করি, নাকের অ্যালার্জি বলুন, কানের অ্যালার্জির জন্য বলুন, চিকিৎসা করি। বেশিরভাগ ক্ষেত্রেই এটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সেরে যায়। কিন্তু কখনো কখনো একটা পার্সেন্টেজ পেশেন্টের এটা সারে না, সেক্ষেত্রে আমাদের শল্য চিকিৎসার প্রয়োজন হয়। কান থেকে আমরা সেই ফ্লুইডটা যেটা জমে যায় সেটা বের করে দিই, বা কখনো কখনো টনসিলের যে শুনে থাকবেন টনসিলের যে শল্য চিকিৎসা, সেগুলো আমাদের করতে হয় বাচ্চাদের জন্য। কখন করি আমরা? যখন মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সমস্যাটা পুরোপুরি সমাধান হচ্ছে না যখন। আচ্ছা, এবার আমরা নাক কানের পর এবার গলার অ্যালার্জি নিয়েও একটু জানতে চাই আপনার কাছে। তো একটু আগে যেটা আমরা বলেছি যে অ্যালার্জি রোগ অ্যাকচুয়ালি নাকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অ্যালার্জি থেকে কানেও তার প্রভাব ঘটে, গলায়ও ঘটে। একটু আগে আমরা জানলাম বুকে অ্যাজমার মতো প্রবলেম অ্যালার্জি থেকে হয়, আরও অনেক নানান সমস্যা অ্যালার্জি থেকে হয়ে থাকে। তো গলার একটা মূলত সমস্যা আমরা যে ফেরিঞ্জাইটিস যে আমরা বলি, যেটা যে গলার মধ্যে সবসময় একটা হালকা ব্যথা হওয়া, বা গলার মধ্যে কিছু একটা লেগে থাকা, সবসময় একটা খোঁচা দিচ্ছে গলার মধ্যে, এরকম একটা জিনিস হওয়া, বা একটা কাশি, দীর্ঘদিন একটা কাশি কমছে না। এখন দেখবেন এখন অনেক মানুষের এই যে সমস্যাটা হচ্ছে যে কাশিটা কমছে না, প্রায় মাসখানেক, কারোর মাসখানে, কারো 2 মাস, কারোর তার বেশি হয়ে থাকে। এটার মূল কারণ কিন্তু অনেক সময় অ্যালার্জি, যে নাকের অ্যালার্জি থেকে এটা আস্তে আস্তে জটিলতা হয়ে গলায় সেটা প্রভাব বিস্তার করে, এবং গলাতে ফেরিঞ্জাইটিসের মতো সমস্যা হয়। তখন সেটার থেকে দীর্ঘস্থায়ী একটা কাশির সমস্যা পেশেন্টদের হয়ে থাকে। তখন আপনারা কি করেন? তো তখন মূলত আমরা যেটা ওই মূল কারণ যেটা, সেটা হচ্ছে নাকের অ্যালার্জি, সেটাকে আমরা প্রধানত চিকিৎসা করি। পাশাপাশি তাহলে কি গলার অ্যালার্জির পেছনে কি নাকের অ্যালার্জি দায়ী থাকে, বা শুধু কি গলার অ্যালার্জি হতে পারে না? হ্যাঁ, শুধু গলার অ্যালার্জিও হতে পারে, কিন্তু সেটা কম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ধুলোবালিটা, আমরা নাক দিয়ে শ্বাসটা নেই, কিন্তু মুখ দিয়ে তো আমরা শ্বাস নেই। ফলে অ্যালার্জেনগুলো কিছু মুখ দিয়েও ঢুকবে, কিছু নাক দিয়েও ঢুকবে, এবং কখনো কখনো 2 জায়গায় সমস্যা তৈরি করবে। তো আমরা শুধু যদি গলার জন্য চিকিৎসা করি, নাকের চিকিৎসা না করে, সেক্ষেত্রে হয়তো চিকিৎসাটা পরিপূর্ণ হবে না। আচ্ছা, তবে যাদের শুধুমাত্র গলার অ্যালার্জি হয়ে থাকে তাদেরকে আপনি কি বলবেন? এই অ্যালার্জি ট্রিটমেন্ট তো মানে পুরোপুরি একেবারে সেরে যায় না, সেটা বারবার ফিরে আসার একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে প্রতিরোধের জন্য যা জিনিসগুলো মেনে চলা, যেটা অ্যালার্জি বর্জন করা, ঘন ঘন হাত দেওয়া, মাস্ক ব্যবহার করা, বা ওই যে আমরা বললাম যে ঘরের যে বিছানাপত্র বা কাপড় চোপড় যেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যে ঘরের যে গৃহস্থালী যে ঘর পরিষ্কার করি, যেটা আমরা ঝাড়ু ব্যবহার করি বা পোছা ব্যবহার করি, সেটা না করে আমরা যদি ভ্যাকাম ক্লিনার ইউজ করি, ভ্যাকাম ক্লিনার ইউজ করলে কিন্তু সেটা যে ডাস্ট সেটা কিন্তু মানে ছড়াবে কম আর কি, সেটা মানে ভেতরে ঢুকে যাবে। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি যে মাকড়সার জিনিসগুলো বা ডাস্ট যেগুলো যদি আমরা ভ্যাকাম ক্লিনারের মাধ্যমে আমরা যদি এটাকে পরিষ্কার করি, তাহলে কিন্তু এটা মানে বাতাসের মধ্যে যে ধুলোবালির পরিমাণটা কিন্তু কম হবে।
আমরা আলোচনা করছিলাম যে এখন মরশুম বদলের সময়, সিজন চেঞ্জ হচ্ছে, তো অনেকে সর্দি কাশিতে দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেকেই ভুগছেন আমাদের আশেপাশে। তো তখন আমাদের কি করণীয়, কি করলে আমরা এর থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে পারবো, বা যাদের এখনো এমন হয়নি তারা কিভাবে প্রিভেনশন নেবে? তো যেটা আমরা আবার এই জিনিসটাতে ফিরে আসছি, মানে প্রতিরোধ করতে হলে আমাদেরকে প্রথম জিনিসটা হতে হবে যে আমাদের এই যে ঋতু পরিবর্তনের সময় আমরা যতটা স্বাস্থ্যকর মানে থাকতে পারবো, মানে যাতে বাইরে খুব বেশি না যাওয়া, স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া এবং শরীরচর্চা নিয়মিত যদি আমরা শরীরচর্চাটা করি, বা অনেক কিছু জিনিস আছে যেমন আমাদের ঘরোয়া জিনিস যেগুলো আমরা সবসময়, যেমন ধরুন আমাদের যে মধু যে খাবার একটা রেওয়াজ আছে, বা ভিটামিন সি, ঠিক আছে, যেমন বাতাবি লেবু খাওয়া, বা যেমন অরেঞ্জেস যেগুলোতে ভিটামিন সি, বা ইভেন আমলকি, ঠিক আছে, আমলা, এইসব জিনিসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো ভিটামিন সি যদি আমরা একটু বেশি পরিমাণে নিয়ে গ্রহণ করি খাবার দাবারের মাধ্যমে, ফলমূল থেকে, তাহলে কিন্তু এটা আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে সাহায্য করে। আর মধু একটা খুব ভালো ইমিউন মানে হিসাবে, বুস্টার হিসাবে কাজ করে। আর রেগুলার যদি আমরা এক্সারসাইজ করি বা নিয়মিত যদি আমরা বিশ্রাম নিই, পরিমিত পরিমাণে যদি আমাদের যে ঘুমানো যেটা দরকার 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা বিশ্রাম, সেটা যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের যে এই ঋতু পরিবর্তনের সময় যে সমস্যাটা, সেটা কিন্তু অনেক কম হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের হাল্লা বোলের দর্শক শ্রোতা বন্ধুরা আজকের আলোচনায় নিশ্চিতভাবে উপকৃত হবেন। হাল্লা বোলের health.com অনুষ্ঠানে এখানে শেষ করছি। পরবর্তী সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে থাকবেন হাল্লা বোল।